সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে প্রতিদিনের আয়োজন 7 দিনে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। গত জুলাই মাসব্যাপী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতন ঘটে। দীর্ঘ 15 বছরের সরকার পতনের পর গত 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি নানা দেশে নানা পর্যায়ে নানা সংস্কারের দাবি উঠছে এবং এই সংস্কার কতটা বাস্তবায়ন হবে এবং নির্বাচনী বা কবে, এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমাদের সাথে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার, তিনি নির্বাহী পরিচালক বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন এবং অন্তর্বর্তী সরকারীন সরকার গঠন এবং সংস্কার চলছে, সেসব বিষয় নিয়ে আপনার মতামত শুরুতে জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ যিনি অতিথি আছেন ওনাকে এবং যারা নেক্সাসের দর্শক আছেন সবাইকে, এবং আমাকে আমন্ত্রণ করার জন্য নেক্সাস কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মুহূর্তে সমসাময়িক আমাদের যে অবস্থান, আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, সেই অবস্থান থেকে আমি বলবো যে আসলে বৈষম্য বিরোধী যে আন্দোলন, ছাত্র আন্দোলন এবং এটা বলবো ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে বা পালিয়ে গিয়েছে হেলিকপ্টার যুগে এবং উনি ভারতে আশ্রয় নিয়েছে, আমরা যেভাবেই বলি না কেন। তো আমরা এই মুহূর্তে দেশের যে অবস্থা, এই সংকটময় অবস্থায় আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা যেভাবে যে নামেই আমরা বলি না কেন, কারণ তত্ত্বাবধায়ক আমি বলতে চাচ্ছি না, কারণ কি তত্ত্বাবধায়কের যে আইন আসলে আমরা সাংবিধানিকভাবে সরকার আসেনি। কারণ কি যে সংবিধান আসলে এখন বড় কথা না, কথা হচ্ছে যে 2011 সালেই সংবিধানে যে পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক যে পতাটা ছিল, এটা স্বার্থের কারণে সে ফ্যাসিস্ট সরকার সেটাকে বাতিল করেছিল। তো যার ফলে এখন যে মুক্তিকামী যে ছাত্র, যাদের আন্দোলনের মাধ্যমে যে সরকার এ দেশে আসছে, দেশের সংকটময় মুহূর্তে, সেই সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার নামে আমরা তাকে অভিহিত করছি। তো এই সরকার প্রথম এবং প্রধান যে কাজ, আমি এই মুহূর্তে মনে করছি, আমি না, দেশের আপামর সবাই এটা মনে করে যে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এটা সুষ্ঠু নির্বাচন এর মাধ্যমে দেশকে গণতান্ত্রিক যে আপনার প্রক্রিয়া আছে, গণতান্ত্রিকের যে অবস্থানের মধ্যে দেশকে আপনার পুনর্বাসিত করা। কারণ আমাদের গণতন্ত্র অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে আসলে ছিল। তো এই সরকারের সেই নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য এই সরকারকে অতি দ্রুত একটা রূপরেখা, আসলে এই সরকার কিভাবে কোন উপায়ে কতদিনের মধ্যে উনি এই অবস্থার উত্তরণ করতে পারবে, আমার মনে হয় যে রূপরেখাকে টাইম লাইন দেওয়া দিলে হয়তো আমি মনে করি যে এটা সরকারের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত ভালো হয়। তো আমরা এই সরকারকে চাচ্ছি যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে, ধারার মধ্যে যেন প্রত্যাবৃত হয়, আমরা যেন সেই মুখী হতে পারি, সেই প্রত্যাশা রেখেই আজকে আমার বক্তব্য শুরু করছি। জি, আমরা দেখছি যে কিছু সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনার কি প্রত্যাশার জায়গা রয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে, যে কেমন হওয়া উচিত একজন হিউম্যান রাইটস? প্রত্যাশা অনেক, আসলে আমি একজন মানবাধিকার কর্মী। জি, তো আমরা শুরু করছি মানবাধিকার কর্মী হিসাবে। আমরা আসলে যদিও মানবাধিকার কর্মী, আমি 15 বছর বা 16.5 বছর বলবো, আমি মানবাধিকার কর্মী হিসাবে আমি নিজে অনেক লজ্জিত। আমি নিজের কাছেই আমি মনে করব যে এই দেশটা আসলে আমাদের কোনো কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, লেখার স্বাধীনতা ছিল না। ফেসবুকে স্ট্যাটাস দিলেও রাত্রিবেলা কটকট করে এসে কি যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। ইভেন আমাদের এমনও হতো যে আমাদের আজকে আপনি কথা বলতে পারছেন, আমরা কথা বলতে পারছি, আমরা আসলে খুব এডিট করে কথা বলতে হতো। এই মিডিয়া দেখেন, আমি বলবো যে সংস্কার যে কথাটা বললেন না, সংস্কার সবার আগে সংস্কার দরকার। এখানে সংস্কার দরকার, সব তো আসলে এই সরকারের পক্ষে সম্ভব না। উনি নির্বাচিত সরকার না, কিন্তু উনি জাগরণী একটা সরকার, যেখানে আমি বলবো যে একটা মুক্ত বিহঙ্গ আমরা যে অবস্থায় আজকে আমরা যেভাবে জাতির দুর্দিনে তিনি আর কি রক্ষা করেছেন না উক্তি করছি, আমি করছি যে আমরা এই যে স্বাধীন একটা সরকার, এই সরকারকে আপনি কোনোভাবেই আখ্যায়িত করতে পারবেন না যে এটা কি সরকার। এই সরকার প্রচুর ক্ষমতা আছে এই সরকারের,
এই সরকার একটা সংকটময় মুহূর্তে দেশের স্বার্থে সরকার এই উনি ক্ষমতায়ন হয়েছেন, বা আমরা রাজনৈতিক যে দল আছে দেশের স্বার্থে, এবং তাকে আমরা এই ক্ষমতায় বসিয়েছি। সংস্কার দরকার সব পর্যায়ে, প্রত্যেকটা সেক্টর কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে। আপনি দেখবেন যে আইন বিভাগের আপনার সংস্কার দরকার, আপনি বিচার বিভাগের সংস্কার দরকার, আপনার প্রশাসনের সংস্কার দরকার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সরকার দরকার, নির্বাচন কমিশনের সংস্কার দরকার। আমরা আরও বলতে পারি দুর্নীতি দমন কমিশন, যেগুলি স্বায়ত্তশাসিত, এবং আপনার প্রেসিডেন্সিয়াল বা আমাদের যত অর্গান আছে প্রত্যেকটা অর্গান কিন্তু সরকার নষ্ট করে দিয়ে গিয়েছে, অকার্যকর করে দিয়ে গিয়েছে। এখন আপনি রাতারাতি কিন্তু এগুলি সংস্কার করা সম্ভব না। তবে হ্যাঁ, তো এই সরকার মানে অনির্বাচিত সরকার হইলে হয় কি, দীর্ঘদিন যদি অবস্থান করে তাহলে হয় কি যে দেশের মানুষের আস্থার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়। কারণও আছে এখানে। আপনি নঈমুদ্দিন ফখরুদ্দিনের সময় আসলে দেখবেন যে যত বেশি সময় যায় ততই বেশি পোকায় বাসা বাঁধে। তখন হয় কি, মানে ওখানে কিন্তু আবর্জনা চলে আসে। তবে এই সরকার কিন্তু অন্য সরকারের মতো না। আপনি বলছিলেন যে এত এত জায়গায় মানে প্রত্যেকটা সেক্টরে আমাদের যে সংস্কারের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা তো জানি যে অন্তর্বর্তী সরকার অনেক দিনের হয় না। সেক্ষেত্রে আমি শুনবো গোলাম ইয়াহিয়া আপনার কাছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আসলে কেমন হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটের মধ্যে দিয়ে। জামালউদ্দিন সাহেব যে কথাটি বললেন যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এটি নয়। তত্ত্বাবধায়ক সরকার প্রভিশন 11 সালে পঞ্চদশ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা উঠিয়ে দেওয়া হলো, যেটি ছিল জাতির জন্য খুবই দুর্ভাগ্যের। কারণ এমন একটি সুন্দর